নির্বাচনে ফল যাই হোক, বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিতে হবে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। সবাইকে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান। প্রচারণার উত্তাপ শেষে ভোট উৎসবের অপেক্ষা। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম, অবাধ নিরপেক্ষ আয়োজনের প্রত্যাশা দেশবাসী। নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট ইউ পর্যবেক্ষক দল। দেশ জুড়ে 3 স্তরের নিরাপত্তা বলয় জানালেন আইজিপি। এবং দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এক ধাপ পিছিয়ে 13তে বাংলাদেশ। অভ্যুত্থানের পরও সংস্কার না হওয়ায় হতাশ টিআইবি। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। ভয়কে পেছনে ফেলে 12ই ফেব্রুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, আসন্ন নির্বাচন হবে গণতান্ত্রিক যাত্রায় ঐতিহাসিক মাইলফলক। ভোটের প্রচার পর্ব শান্তিপূর্ণ হওয়ায় রাজনৈতিক দলগুলোর প্রশংসা করে নির্বাচনী ফলাফল যাই হোক, জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম। কিশোর কিশোরী, তরুণ তরুণী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতে মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ ছাড়া এই নির্বাচন আর গণভোট সম্ভব হতো না। 12 ফেব্রুয়ারি জাতির জন্য বহু আকাঙ্ক্ষার দিন। আর মাত্র একদিন পরেই সারা দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভয়কে পেছনে ফেলে সাহস সঞ্চয় করে দেশবাসীকে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি 17 বছরের নিরাপত্তার জবাব দেবে। প্রচারণায় রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ অবস্থানের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, ভোটের ফল যাই হোক, জাতির বৃহত্তর স্বার্থকেই প্রাধান্য দিতে হবে। প্রার্থীরা দায়িত্বশীল আচরণ করেছেন এবং সাধারণ মানুষ সচেতন থেকেছেন। এই পরিবেশ হঠাৎ করে তৈরি হয়নি, এটি সম্মিলিত দায়িত্ববোধের ফল। এজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই দেশের সকল রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটার, নির্বাচন কমিশন, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতিটি সদস্যকে। নির্বাচন কেন্দ্রিক যে কোনো গুজব থেকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়। কেউ যেন সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোনোভাবে গুজব না ছড়ায়। রাষ্ট্র কোনোভাবেই এই ধরনের আচরণ সহ্য করবে না। অবাধ সুষ্ঠু নির্বাচনে সরকার সার্বিক প্রস্তুতি শেষ করেছে জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, এবার রেকর্ড সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। এবার রেকর্ড সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সশস্ত্র বাহিনীর জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা, তাদের স্বামী স্ত্রী এবং উপদেষ্টাদের সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিবরণী প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 2024 সালের 1 অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্বামী স্ত্রীর 30 জুন 2024 ও 30 জুন 2025 তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো। নির্বাচনী প্রচারণা শেষে দেশে এখন ভোট উৎসবের অপেক্ষা। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ শুরু হয়েছে। আগামীকাল কেন্দ্রে পৌঁছে যাবে সব সরঞ্জাম। শেষ মুহূর্তে নিরাপত্তার সার্বিক প্রস্তুতি সেরে নিচ্ছেন সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নাজমুল ইসলামকে সঙ্গে নিয়ে সুরাইমুনির রিপোর্ট।
ভোট উৎসবের অপেক্ষায় বাংলাদেশ। একেবারে ক্ষণ গণনার দূরত্বে দাঁড়িয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সকাল 7:30টায় শুরু হবে ভোট। এ উপলক্ষে 299টি সংসদীয় আসনে সার্বিক প্রস্তুতি শেষ করেছে কমিশন। বুধবার সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিজাইডিং কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রয়োজনীয় নির্বাচনী মালামাল সংগ্রহ করবেন। বিভিন্ন ভোট কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম। ভোট কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সেখানে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান ভোটাররা। গন্ডগোল করার কারোর প্রবণতা থাকে, ইচ্ছা থাকে, এটা ঠেকানো মুশকিল। সুষ্ঠুভাবে ভোট হলে যে যাক, আমার কথা হলো দল বিদল নাই, একজন তো যাইব। আমরা আশা করি ভালোই হবে, আর ভালো হলে তো আমাদের ভালো, সবার ভালো। আইনের মাধ্যমে সমাধান হবে না, সবাই যার যার দায়িত্ব থেকে সচেতন থাকতে হবে। সব রকমের প্রস্তুতি নিয়ে মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় নির্বাচন সংশ্লিষ্টরা। আমাদের এই স্কুলের নিরাপত্তা জোরদার হয়েছে, সরকারি এবং সরকারিভাবেও অনেক নিরাপত্তা আছে, এবং আমাদের এই এলাকার মানুষও সবাই নিরাপদে যাতে ভোট দিতে পারে সেই এটাই আমরা নিশ্চিত করছি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা 24,779টি, আর মোট ভোটার 12,77,11,793 জন। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের অপেক্ষায় সারা দেশের মানুষ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আগামী 12ই ফেব্রুয়ারি হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইজাবস। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রত্যাশার কথা জানান তিনি। ইজাবস বলেন, সামগ্রিক নির্বাচনী পরিবেশ ইতিবাচক এবং এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। Of course, there are more risky, less risky districts in the country, but at least our overall perception right now is that the state authorities have the situation under control. শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কোনো শঙ্কা নেই বলে ফের জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর আইজিপি বাহারুল আলম বলেন, নির্বাচনের সারা দেশে 3 স্তরের নিরাপত্তা বলয় থাকবে। পূর্বের ন্যায় কোনো রাজনৈতিক দলের পক্ষপাতী হয়ে পুলিশ বাহিনীর কাজ করার সুযোগ নেই বলে উল্লেখ করেন তিনি। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। নির্বাচনী প্রচারণার যুদ্ধ শেষ, এখন অপেক্ষা 12ই ফেব্রুয়ারির ভোট গ্রহণের জন্য। সেখানে নিরাপত্তার দায়িত্বে মাঠে থাকছে পুলিশের 1,87,603 জন সদস্য। নির্বাচনকে ঘিরে বিস্তৃত নিরাপত্তার পরিকল্পনা নেওয়া হয়েছে বাহিনীর পক্ষ থেকে। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আইজিপি বাহারুল আলম জানান, ভোটের আগে পরে দেশ জুড়ে 3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পুলিশ সদস্যরা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতী হয়ে কাজ করবে না বলেও আশ্বস্ত করেন তিনি। একটা ঐতিহাসিক সর্বকালের সবচেয়ে নিরাপদ ইলেকশন করতে চাই। আমরা চেষ্টা করছি যে 5ই আগস্টের পরে সেই অপারেটিভ পুলিশ ফোর্স থেকে আমরা পিপল পুলিশ ফোর্স হয়। এদিকে ফরিদপুরে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয় মতবিনিময় সভায় যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে তিনি বলেন, শান্তিপূর্ণ ভোট আয়োজনে সার্বিক প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। নির্বাচনটা খুবই উৎসবমুখর হবে, ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে। শুধু আমাদের প্রশাসন না, আপনাদের সবার সহযোগিতা। এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো ধরনের শঙ্কা নাই। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বাহিনী নিয়োগ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে কাল থেকে শুরু হচ্ছে টানা 4 দিনের ছুটি। ফলে রাজধানী ছাড়ার হিড়িক পড়েছে। এতে শিল্পাঞ্চল, গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে 3 গুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে। পুলিশ থাকে, এবার তো মনে করেন পুলিশ নাই রাস্তায়, যে কারণে যানজটটা অতিরিক্ত বেশি হয়ে গেছে। বেলা বাজে একটা, এর মধ্যে ওই ওয়ালটনে কাটা ঘুরে এনে আইলাম। ওই ফায়ার সার্ভিসের ওই রাস্তাটা আর একটু পাশে বাড়ান দরকার, হয়তো আইল্যান্ড একটু সিস্টেম করার দরকার। আগে গেছিলাম 300-400 টাকা করে ভাড়া, এখন চাচ্ছে 1500 টাকা, 2000 টাকা, 1000 টাকার নিচে যাবে না। কিন্তু অনেক এই যে এখনো জামজটের মধ্যে পড়ে আছি, গাড়িও তো পাচ্ছি না, আর রাস্তায় তো যে জ্যাম।
একটি দল ভোটের জন্য ধর্মকে অপব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। তিনি বলেন, ওই দলের মধ্যে জাল ভোটের প্রস্তুতি দেখা যাচ্ছে, যা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। একটি নির্দিষ্ট দলে ক্রমাগত অপপ্রচার সহিংস রাজনীতির ইঙ্গিত বহন করে বলেও মন্তব্য করেন মাহাদি আমিন। এদিকে ঠাকুরগাঁয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির নিরঙ্কুশ জয়ের বিষয়ে আশা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মুখপাত্র মাহাদি আমিন। বলেন, বিএনপি চেয়ারম্যানের জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিবেচনায় জনসমর্থনের দিক দিয়ে তার দল সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমের ধারাবাহিক প্রতিবেদন, বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও জরিপের ফলাফল, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনী জনসভায় স্বতঃস্ফূর্ত ও বিপুল উপস্থিতি এবং মাঠ পর্যায়ের বাস্তবতা সবকিছু মিলিয়ে এটি আজ স্পষ্ট যে জনসমর্থনের দিক থেকে বিএনপি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। যদিও একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচন কেন্দ্রিক নানা অপকৌশলের অভিযোগ তুলে মাহাদি আমিন বলেন, ওই দলটি জাল ভোটের প্রস্তুতির পাশাপাশি ভোট কেনার চেষ্টা করছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ক্রমাগত অপপ্রচার ছড়াচ্ছে, সহিংস রাজনীতির ইঙ্গিত দিচ্ছে, ধর্মকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করে ভোট চাইছে এবং এমনকি জাল ভোটের প্রস্তুতিও গ্রহণ করছে। জনরায়ের শক্তির মুখে দাঁড়িয়ে এ ধরনের অপকৌশল তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। ভোট ইঞ্জিনিয়ারিং এর অপচেষ্টাকে রাজনৈতিক দেউলিয়াত্ব বলে উল্লেখ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র। স্বয়ং ওই দলের দলীয় প্রধানের আসনে টাকা দিয়ে ভোট কেনার অপপ্রয়াস চলছে। তাহলে চিন্তা করুন, দেশব্যাপী দলটি কি করছে। নির্বাচনী আচরণবিধির এই লঙ্ঘন, একাধারে জনবিচ্ছিন্নতা, আমরা এই ধরনের প্রতিটি ঘটনায় অতি দ্রুত স্থানীয় প্রশাসন তথা রিটার্নিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য বলেও মনে করেন মাহাদি আমিন। সারা দেশে বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য ইনশাআল্লাহ। এদিকে ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব বলেন, এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো সুযোগ নেই। সরকারি কর্মচারী, কর্মকর্তা তারা তাদের দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক মতামত অনেকেরই থাকতে পারে, কিন্তু যখন আপনার দায়িত্ব আসে সে দায়িত্ব পালন করতে আপনার সকলেরই উচিত হবে। নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যাশাও জানান মির্জা ফখরুল। গণতন্ত্রের চর্চা করার সুযোগ সৃষ্টি হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুমিল্লা ৩ আসনের বিএনপি প্রার্থী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতার বৈধতা নিয়ে একই আসনের জামায়াত প্রার্থী লিভ টু আপিল খারিজ করেছেন আপিল বিভাগ। দুপুরে এই আদেশ দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। অন্যদিকে একই ধরনের অভিযোগ তুলে ঢাকা ১১ আসনে বিএনপি মনোনয়ন প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে একই আসনে এনসিপি প্রার্থী নাহিদ ইসলামের করা লিভ টু আপিলের শুনানি পিছিয়েছে। বৈশ্বিক দুর্নীতির ধারণা সূচকে আরও এক ধাপ পেছালো বাংলাদেশ। এতে বাংলাদেশের অবস্থান ১৩তম, যা গেল বছর ছিল ১৪তে। সূচকে বাংলাদেশের সঙ্গী আফ্রিকান রিপাবলিকান ও প্যারাগুয়ে। সকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সুফল মিললেও সংস্কারের অভাবে হাতছাড়া হয়েছে বড় সুযোগ। মনিরুল ইসলামের প্রতিবেদন। দুর্নীতির রাহুগ্রাস থেকে বের হতে পারছে না বাংলাদেশ, এই ধারণাটি আবারও পাকাপোক্ত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক। স্কেল ১০০ এর মধ্যে বাংলাদেশের স্কোর মাত্র ২৪, যেখানে বৈশ্বিক গড় স্কোর ৪২। টিআইবি বলছে এবার কোনো দেশই শতভাগ স্কোর অর্জন করতে পারেনি। ৮৯ স্কোর নিয়ে সবচেয়ে পরিচ্ছন্ন দেশ হিসেবে শীর্ষে রয়েছে ডেনমার্ক। আর যৌথভাবে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান ও সোমালিয়া। নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের চেয়েও অনেক পিছিয়ে বাংলাদেশ। এমনকি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পরই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বাজে অবস্থান এখন ঢাকার। যে সমস্ত দেশগুলো গড় স্কোর যে ৪২, তার তুলনায় কম যে স্কোর পেয়েছে, সেই সমস্ত দেশগুলিকে বিশ্বের ৮০% মানুষের বসবাস, আমরা তার অন্তর্ভুক্ত এবং আমরা তাদের মতো
ভেরি সিরিয়াস করাপশন প্রবলেম দ্বারা জর্জরিত। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, মাঠ পর্যায়ের দুর্নীতি আর রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ার দুর্বলতায় সূচকের উন্নয়ন ঘটছে না। রাষ্ট্র সংস্কার করে ফেলবে, বাংলাদেশের দুর্নীতি নিয়ন্ত্রণ করে ফেলবে এই প্রত্যাশা কিন্তু ছিল না, কিন্তু ছিল যে ফাউন্ডেশন তৈরি করবে, দৃষ্টান্ত স্থাপন করবে। সেখানে অন্তর্বর্তী সরকার অবশ্যই ব্যর্থতার পরিচয় দিয়েছে। পিছনে অন্যতম কারণটা কিন্তু শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের বিষয় না, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক দলগুলোর যে পুরনো সংস্কৃতিতে ফিরে আসা। কেবল রাজনৈতিক পট পরিবর্তনই যথেষ্ট নয়, বরং প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত না করলে দুর্নীতির এই দুষ্টু চক্র থেকে মুক্তি মিলবে না বলেও মনে করেন ইফতেখারুজ্জামান। বৈশ্বিকভাবে দুর্নীতির ব্যাপকতা গভীরতা বাড়ছে এবং এমন কান্ট্রিগুলোতে যেখানে হু ক্লেম টু বি ডেমোক্রেসিস। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 24-এর গণ অভ্যুত্থানে কারফিউ দিয়ে গণহত্যায় উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধ মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে সূচনা বক্তব্যের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ দুপুরে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর সাক্ষ্য গ্রহণ শুরু হবে 22 ফেব্রুয়ারি। এদিকে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জন হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ হবে আগামী 17 ফেব্রুয়ারি। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে তাদেরকে নির্মূল করে দেওয়ার জন্য বিভিন্ন সলা পরামর্শ করেছেন, ষড়যন্ত্র করেছেন, মারণাস্ত্র, হেলিকপ্টার এবং সামরিক বাহিনী ব্যবহারের ব্যাপারে নিজেরা পরিকল্পনা করেছেন, প্রধানমন্ত্রীকে ইনফ্লুয়েন্স করেছেন এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি দেশ জুড়ে কিভাবে পাখির মতো ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। জনাব হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশন পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী 17 ফেব্রুয়ারি ডিফেন্স পক্ষের প্রথম সাক্ষীকে উপস্থাপনের জন্য আদালত তাদেরকে সময় দিয়েছেন। বাংলাদেশকে 90% পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্র শূন্য শুল্ক সুবিধা দেবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী নয়, তবে বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্ক 19% নামিয়ে আনাকে বড় অর্জন বলে দাবি করেন তিনি। মূল্যস্ফীতি সার্বিকভাবে কমছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, রমজানের বাজার দর দিয়ে অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন করবে জনগণ। এই চুক্তির মধ্যে আমাদের এই শর্তযুক্ত আছে, যদি প্রয়োজন হয় আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট নোটিশ দিয়ে এই চুক্তি থেকে আমরা বের হয়ে আসতে পারবো। সেই মোটা দাগে আমাদের অর্জন, আমাদের 9 মাসের ঐকান্তিক প্রচেষ্টা, সরকার সামগ্রিকভাবে বাণিজ্য মন্ত্রণালয় বিশেষত এবং সরকারের সকল দপ্তর, মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার দপ্তর সামগ্রিক ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমরা এটা অর্জন করতে পেরেছি। অন্তর্বর্তী সরকারের মেয়াদের স্বল্পতার কারণে অনেক বিনিয়োগ উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। বিদ্যুৎ ভবনে জ্বালানি বিভাগের 5টি অ্যাপ উদ্বোধন এবং বিদ্যুৎ জ্বালানি সংক্রান্ত মাস্টার প্ল্যান নিয়ে পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আদানির বিদ্যুৎ প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা জানান, সেখান থেকে বিদ্যুৎ আনা বন্ধ করে সরকার নিজের ইচ্ছায় বাস্তবায়ন করছে, বিষয়টি এমন নয়। সরকারের মেয়াদ নিয়ে যে একটা অনিশ্চয়তা, এটা কিন্তু ওই যে বিনিয়োগকে ব্যাহত করছে। সৌদি জ্বালানি মন্ত্রী, তো ওনাকে যখন আমরা বললাম যে আমাদের এখানে এই অপরচুনিটিস আছে বিদ্যুৎ জ্বালানি খাতে, তখন উনি বললেন যে তোমাদের গভর্নমেন্টের মেয়াদ কতদিন। তো এই জন্য আমি এই জন্য মেয়াদ, আরেকটা হচ্ছে যে বিদ্যুৎ জ্বালানি খাতে যে কোনো প্রকল্পে 2 বছর লাগে, 3 বছর লাগে, আপনারা জানেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনে ফল যাই হোক বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিতে হবে, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। সবাইকে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান। প্রচারণার উত্তাপ শেষে ভোট উৎসবের অপেক্ষা, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম, অবাধ নিরপেক্ষ আয়োজনের প্রত্যাশা দেশবাসী। নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট ইইউ পর্যবেক্ষক দল, দেশ জুড়ে 3 স্তরের নিরাপত্তা বলয়, জানালেন আইজিপি। এবং দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এক ধাপ পিছিয়ে 13তে বাংলাদেশ। অভ্যুত্থানের পরও সংস্কার না হওয়ায় হতাশ টিআইবি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে।